দিল্লির মাস্টার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনের স্টুডেন্ট পায়েল বনশাল আর তার কলেজের সিনিয়র বরুণ মহাজনের মধ্যে প্রেম হয়। জুয়েলারির বিজনেস করা পায়েলের ফ্যামিলি এই সম্পর্কে রাজি ছিল না। তুই ওটাই করবি যেটা ঠিক হয়েছে। 18 অক্টোবর অমনের সঙ্গে আশীর্বাদ ঠিক হয়েছে। পায়েলকে তার ছোট ভাই সাহিল একমাত্র লুকিয়ে সাপোর্ট করছিল। বরুণের মা বাবা আর তার ছোট বোন শ্রেয়া বরুণ আর পায়েলের ভালোবাসাকে সাপোর্ট করত। পায়েল আর বরুণ তাদের কলেজের বন্ধু অজয়, ঋতিকা, সতীশের সাহায্য নিয়ে মন্দিরে গিয়ে বিয়ে সেরে ফেলে। পায়েলের মা মোহিনী টের পায় যে পায়েল ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে। পায়েল সেদিন কম্পিউটার ক্লাসে যায়নি। সেই ক্লাসের প্রফেসর আশিস জানায় যে সে পায়েলের বিষয়ে কিচ্ছু জানে না। পায়েলের বাবা রাজেন্দ্র, মা মোহিনী, মামা প্রকাশ খুবই রেগে যায় যখন পায়েলের ছোট ভাই সাহিল এটা জানায় যে পায়েল দিদি বরুণের সাথে বিয়ে করে নিয়েছে। এখন থেকে এটাই আমার বাড়ি আর বরুণ আমার স্বামী। পায়েলকে আমাদের সঙ্গে আমাদের বাড়িতে যেতে দিন। ও বউ সেজে আপনাদের বাড়িতে ফিরে আসবে। আমি যাব না। ওনারা আমাদের স্বপ্ন কোনোদিন পূরণ হতে দেবে না। আমার মনে হয় ওদের ইচ্ছেটা পূরণ করা উচিত। বাড়িতে নিয়ে আসার পর পায়েলের সন্দেহ হয় যে তার বাবা মা আর তার মামার অন্য কোনো উদ্দেশ্য আছে। ম্যাম, আমি তো শুধু আঙুলের মাপ জিজ্ঞেস করছিলাম ফর এনগেজমেন্ট রিং। আমার তো অন্য কিছুর জন্য ভয় করছে। আমার এনগেজমেন্ট হবে তো অবশ্যই, কিন্তু তোমার সাথে না, ওই অমনের সাথে। অন্যদিকে বরুণের বন্ধু অজয় তাকে জানায় যে পায়েলের প্রকাশ মামা তাকে ফোন করে এটা জিজ্ঞাসা করেছে যে বিয়ের রেজিস্ট্রেশন হয়েছিল কিনা। পায়েলের বাড়ি ফিরে যাওয়ার 8 দিন পর বরুণ একটা বড় রকমের ধাক্কা খায় যখন দেখে যে পায়েল আর তার বাবা মায়ের ফোন অফ ছিল আর তাদের বাড়িতেও তালা ঝুলছে। হতে পারে কোথাও বাইরে গেছে, সেখানে নেটওয়ার্ক পাচ্ছে না হয়তো। আমার মনে হচ্ছে পুলিশে কমপ্লেন করা উচিত। সবার ফোন একসাথে কি করে সুইচ অফ হতে পারে? পুলিশ পায়েলের বাড়িতে পৌঁছয়। এবার দেখুন। স্যার, একটা জিনিস এদিক ওদিক করা নেই। খুব আশ্চর্য লাগছে, বাড়িতে কেউ নেই কিন্তু ফ্যামিলি কার এখানেই দাঁড়িয়ে। স্যার, দেখে তো মনে হচ্ছে না এদের একটা দুটো গাড়ি আছে, কম করে 3-4টে তো আছেই। এই রাজেন্দ্র বনসালের জুয়েলারি শপে যাও আর সেখানে গিয়ে অন্যান্য গাড়ির ব্যাপারে খোঁজ নাও। স্যার, প্রকাশ বাবুর অ্যাড্রেস আর ল্যান্ডলাইন নাম্বার। হ্যালো, এটা প্রকাশ বাবুর বাড়ির নাম্বার কি? আগে আমি বিনোদ মুঞ্জা, আমার বাবার নাম প্রকাশ মুঞ্জা। আর এই মুহূর্তে তোমার বাবা কোথায়? আগে উনি বাইরে গেছেন। ওনার মোবাইল অফ কেন? জানি না, কিন্তু আপনি কে যে পুলিশের মতন প্রশ্ন করছেন? বাবু, আমি পুলিশই বলছি। ও সরি স্যার। শোন, ভেবে চিনতে সব সত্যি সত্যি বল আমায়। এই মুহূর্তে তোর বাবা কোথায়? জানি না স্যার। না রে বরুণ, প্রজেক্ট আমার কাছে এতটাও দামি নয়। আমি এখানেই আছি। আরে না রে ভাই অজয়, তুই প্রজেক্ট সাবমিট করে এখানে ফিরে আয়, আমি এখানেই থাকবো। যতক্ষণ না পাইলের কোনো খোঁজ পাচ্ছি আমি কোথাও যাব না। ওরা যেটা বলছে সেটা আমি কোনোভাবেই মানতে রাজি নই। ওরা বলছে যে পায়েলকে সাপে কামড়েছে, কিন্তু সেটা কি করে সত্যি হতে পারে? স্যার, আপনি কি বলতে চাইছেন? আমি কি মিথ্যে কথা বলছি? স্যার, আমি আপনাকে বলেছিলাম তো যে বাবা তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিলেন। উনি বলছিলেন যে পায়েল দিদিকে সাপে কেটেছে। যদি পায়েলকে সাপেই কেটে থাকে তাহলে কোন হাসপাতালে আছে ও? তোমার বাবা, পায়েলের পেরেন্টস, পায়েল, এরা সবাই কোথায় আছে? স্যার, আমরাও ট্রাই করছিলাম, কিন্তু বাবা হসপিটালে তো, তাই হয়তো ফোনটা সুইচ অফ করে রেখেছেন। হসপিটালে কেউ ফোন সুইচ অফ করে না, সাইলেন্ট করে। আর সাইলেন্স সবসময় ভালো হয় না, কিছু লোকাতেও সাইলেন্ট করা হয়, আর যেটা কিনা বিষাক্ত হতে পারে। বাই দ্য ওয়ে, পায়েলকে সাপে কখন কেটেছিল? পরশু রাতে প্রায় 11:30 নাগাদ আমার হাজবেন্ডের কাছে ফোন আসে। কি? কবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, টেনশন নিও না, আমি এখনই আসছি। কি হয়েছে? সব ঠিক আছে তো? পায়েলকে সাপে কেটেছে। কি? আমাকে দিদির বাড়ি যেতে হবে। আর তারপরে ও চলে গেল? তারপরে আপনার সাথে ওনার কোনো কথা হয়নি? আগে না। আচ্ছা, এই যে গাড়িটা বাইরে দাঁড় করানো আছে,
ওটা কার? আমার হাজবেন্ডের। আচ্ছা, ইমার্জেন্সিতে গেছে গাড়ি ছাড়াই? স্যার পায়েলদির বাড়ি এখান থেকে 5 মিনিটের দূরত্ব। কিন্তু সত্যিটা এখান থেকে অনেক দূরে। আর এটা আমার অনুমান না, বরং নিশ্চিত যে আপনারা মিথ্যে কথা বলছেন। স্যার আমরা মিথ্যে বলছি না, আমরা কিছু লুকোচ্ছি না আপনার থেকে। উনি তাড়াহুড়োয় হয়তো পায়ে হেঁটেই চলে গেছেন। এ আবার কে? স্যার এটা আমার কাজিন সাহিল। পায়েলের ছোট ভাই? হ্যাঁ স্যার। পায়েল, তার মা মোহিনী, বাবা রাজেন্দ্র আর মামা প্রকাশ সবাই উধাও। কিন্তু পায়েলের ছোট ভাই সাহিল তার মামা প্রকাশের বাড়িতেই ছিল। সাহিল কি জানতো যে সেই দিন রাতে তার বাড়িতে কি হয়েছিল? না স্যার, সেদিন রাতে আমাদের বাড়িতে কি হচ্ছিল তা আমি কিচ্ছু জানি না। তোমার বাড়ি, তোমার ফ্যামিলি, আর তুমি কিচ্ছু জানো না? স্যার অ্যাকচুয়ালি আমি আমার বন্ধুদের সাথে বাইরে গিয়েছিলাম। মোটামুটি 10:30টার সময় বাড়ি ফিরি। পায়েল তখন ঘরে ছিল? মনে হয় হ্যাঁ, মানে স্যার ও হয়তো বাড়িতেই ছিল। আর তোমার বাবা? জানি না স্যার, আমি অতটা খেয়াল করিনি। আমি সোজা আমার রুমে চলে যাই আর তারপরে শুয়ে পড়ি। আর তারপর ওই 11:30টার আশেপাশে মা আমার রুমে আসে। সাহিল, সাহিল, সাহিল তাড়াতাড়ি ওঠ। কি হয়েছে মা? পায়েলকে সাপে ছোবল দিয়েছে। কি? ভীষণ খারাপ অবস্থা ওর। কোথায় রয়েছে পায়েল দিদি? বাবু, পায়েল বাইরে নেই। তোর বাবা ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছে। তুই তাড়াতাড়ি তৈরি হয়ে নে, প্রকাশ মামা এক্ষুনি আসবে তোকে নিয়ে যেতে। আমরা কোথায় যাচ্ছি মা? আমরা না সোনা, তুমি যাবে প্রকাশ মামার বাড়িতে। কিন্তু কেন মা? আমি হসপিটালে থাকবো পায়েলের সঙ্গে, আর বাবাও তো থাকবে ওখানে। তুই তাড়াতাড়ি তৈরি হয়ে নে। মনে হয় প্রকাশ মামা চলে এসেছে। কিন্তু মা, দিদি কোন হসপিটালে রয়েছে এটা অন্তত বলে দাও। আমি দিদির সাথে দেখা করব, আমি মামার বাড়িতে যাব সোনা না। আমার জেদ করে না। তোর বাবা গেছে না হসপিটালে ওকে নিয়ে, উনি ফোন করলে সবই তো জানতে পারবো। মামা, দিদি কোন হসপিটালে রয়েছে আর দিদির সাথে দেখা করতে আমি যেতে পারবো না কেন? আরে তোর বাবা এখনো আমাকে বলেনি ওকে কোন হসপিটালে নিয়ে গেছে, কোথায় আছে, কেমন আছে। আমি জানতে পারলেই তোকে বলে দেবো। হ্যাঁ ঠিক আছে, তুই বিনোদের সঙ্গে চলে আয়। হ্যাঁ রাধিকা, সাহিল 2 দিনের জন্য এখানে থাকবে। পায়েলের দেখাশোনা করতে হবে না, ব্যাপারটা সিরিয়াস। মা তো বলছিল টেনশন করার মতো কোনো ব্যাপার না। মামা তুমি দেখো, তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ। কিন্তু পায়েল দিদি কোথায়? আমি দিদির সাথে দেখা করতে চাই। দেখো ব্যাপারটা অতটা সিরিয়াস নয় যেটা তুমি ভাবছো, কিন্তু সাপে কামড়েছে, একটু তো সিরিয়াস হবেই। আমি তোকে ফোন করবো। তখন থেকে ওদের সবার ফোন সুইচ অফ রয়েছে স্যার। আর আমি মামি আর বিনোদ দাদার কাছে জিজ্ঞাসা করি, কিন্তু ওনারাও কিছু জানেন না। রাধিকা দেবী, ওনাদের মধ্যে কেউই আপনার সাথে কোনো কন্ট্যাক্ট করেনি? আগে না স্যার, সেই জন্যই তো আমরা সবাই চিন্তিত। সাহিল কোনো হিন্ট দিতে পারবে পায়েল কোন হসপিটালে আছে? আমি অনেকবার জিজ্ঞাসা করার চেষ্টা করেছি, যেহেতু করেছি যে পায়েল দিদির সাথে দেখা করব, কিন্তু সেটা আর হয়নি। মানে পরশু রাতে আপনার হাজবেন্ড গাড়ি নিয়ে বেরোয় পায়েলের বাড়ি, হ্যাঁ সাহিলকে এখানে নিয়ে আসে, গাড়ি পার্ক করে আর চলে যান। হ্যাঁ, কেন? জানি না। হ্যাঁ স্যার, আমিও জানি না। আমি তো তখন জানতে পারলাম যখন বাবা সাহিলকে এখানে নিয়ে এলো। সাহিল, বিনোদ, রাধিকা দেবী, রাজেন্দ্র, মোহিনী, পায়েল, প্রকাশ, এদের মধ্যে কেউ যদি আপনাদের ফোন করে তাহলে সাথে সাথে আমাদের জানাবেন। রাঠি, স্যার। 2জন লোককে পায়েলের বাংলোর সামনে ডিউটি দাও। স্যার, তবে এসব শুনে তো এমনই মনে হচ্ছে যে সত্যি পায়েলের প্যারেন্টস আর ওর মামা বরুণ আর পায়েলের বিয়েটা ভেঙে দেওয়ার জন্য ছক করছে। রাঠি, একটা কাজ করো, শহরে যত হসপিটাল আছে, ক্লিনিক আছে, এই সব জায়গায় সাপে কাটা কেস স্ক্যান করো। আমার তো মনে হয় না এরকম কোনো কেস হবে, তাও চান্স নিতে হবে। ঠিক আছে আর স্যার। হ্যাঁ, রাধিকা আর বিনোদের ফোন রেকর্ডস বের করো। হতে পারে প্রকাশ এদের টাচে আছে, কিন্তু এরা আমাদের কিছু বলছে না। রাইট স্যার। সাপে কামড়েছে সেরকমই তো বলছে। পায়েলের ভাই সাহিলকে তার মা এই কথাটা বলেছে। সেই রাতে 10:45 থেকে 10টা অবধি আমি পায়েলের সঙ্গে কথা বলেছি। চাইলে আপনি কল ডিটেলসে চেক করে নিন স্যার। এর দরকার হবে না বরুণ, তোমার উপর কোনো ডাউট নেই আমাদের। কিন্তু হ্যাঁ, আমরা এই ব্যাপারে নিশ্চিত যে সেই রাতে তোমার ফোনের পরে ওই বাড়িতে কিছু না কিছু ঘটেছে। আমরা সমস্ত হসপিটাল, সমস্ত ক্লিনিকে স্নেক বাইট কেসেস খুঁজছি, দেখা যাক কি পাওয়া যায়।
প্রায় সব হসপিটালে আর ক্লিনিকে স্নেক বাইট কেসগুলো খুঁজলো, কিন্তু এর মধ্যে কোনো কেসই পায়েল বনশালের নামে ছিল না। স্যার, প্রকাশবাবুর স্ত্রী রাধিকা আর ওর ছেলে বিনোদ দুজনের কল রেকর্ডই স্ক্যান করেছি। না প্রকাশ এদের কোনো ফোন করেছে, না এরা প্রকাশকে। প্রকাশের অন্য কোনো ফোন নাম্বার? খোঁজ নিয়েছিলাম স্যার, কেউ নেই। গাড়ি? রাজেন্দ্রবাবুর নামে দুটো গাড়ি রেজিস্টার করা, আর দুটোই ওর কম্পাউন্ডে আছে। আর একটা গাড়ি হলো প্রকাশবাবুর, যেটা ওর বাড়ির বাইরেই আছে। মানে অন্য কারো গাড়িতে গেছে? কিছু বোঝা যাচ্ছে না স্যার। রাজেন্দ্রবাবু সোনার দোকানের সব ওয়ার্কারের সঙ্গে কথা বলেছি, বানসাল ফ্যামিলির সব প্রতিবেশীর সঙ্গেও, এমনকি প্রকাশের ফ্যাক্টরি আর সে সমস্ত লোকদেরও জিজ্ঞেস করেছি, কিন্তু কেউ কিচ্ছু জানে না। এমন মনে হচ্ছে রাতারাতি এরা হাওয়া হয়ে গেছে পুরো। রাঠি, প্রকাশের বাড়ি ওর ফ্যাক্টরির বাইরে আমাদের লোক লাগিয়েছ? আগে হ্যাঁ স্যার, দুজনের বাড়ি বাইরেই, জুয়েলারি শোরুম আর প্রকাশের ফ্যাক্টরির বাইরেও। আর সব ফোন রেকর্ডকে স্ক্যান করতে পাঠিয়ে দিয়েছি, আর সব ফোন নম্বরের লোকেশনকে ট্র্যাক করার অর্ডারও দিয়ে দেওয়া হয়েছে স্যার। কিন্তু আমরা খুব বেশি অপেক্ষা করতে পারবো না, কারণ বিষ খুব তাড়াতাড়ি ছড়ায়। পুলিশ কোমর বেঁধে তদন্তে নেমে পড়েছিল। আরো কিছুদিন কেটে গেল, কিন্তু পায়েলের বাবা মা আর তার মামা প্রকাশ উধাও তো উধাওই রয়ে গেল। আর তারপর একদিন পায়েলের স্বামী বরুণের হঠাৎ করেই মনে হলো যে আসলে কি ঘটে থাকতে পারে। বরুণ, কি হয়েছে বাবা? মা আজকে 18ই অক্টোবর। 18ই অক্টোবর? আরে হ্যাঁ মা, আজকের দিনেই তো পায়েল বৌদির বাড়ির লোকজন ওর এনগেজমেন্টের ব্যবস্থা করেছিল, তাও ওর ইচ্ছার বিরুদ্ধে। পায়েলের মামা অজয়কে ফোন করেছিল এটা জানার জন্য যে আমরা যে বিয়েটা মন্দিরে করেছিলাম সেটা রেজিস্টার হয়েছে কিনা। এবার আমি বুঝতে পারলাম কেন। মা, বাবা, পায়েলের আশীর্বাদ অমনের সঙ্গে কোথাও না কোথাও হচ্ছে। আমার সেটা আটকাতে হবে। পায়েলকে ফেরত নিয়ে আসছে। তুই দাঁড়া বলুন, ওই পরিবারটাকে আমার মোটি সুবিধের মনে হচ্ছে না। ওদের উদ্দেশ্যটা মোটি ভালো নয় বাবা। ওরা যেরকম ব্যবহার আমাদের সাথে করছে, আমার মনে হচ্ছে ওরা কিন্তু ভয়ঙ্কর লোক। ফ্র্যাঙ্কলি স্পিকিং বাবা, আমরা দুজনেই কিন্তু তোমাকে নিয়ে ভীষণ ভয় আর আমি পাচ্ছি। পায়েলকে নিয়ে চিন্তা আছি বাবা। ওর জীবনের চিন্তা, ওর সম্মানের চিন্তা। বাবা, পুলিশ তো তাদের কাজ করছে, ওদের কাজ করতে দাও তুমি। পায়েল আমার জন্য সেটাই যেটা মা তোমার জন্য, বেটার হাফ, লাইফ পার্টনার। আমি যেটা পায়েলের জন্য করছি সেটা তুমি মায়ের জন্য করতে না? স্যার 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 আজকে 18ই অক্টোবর স্যার। স্যার আজই পায়েলের বাবা মা পায়েলের সঙ্গে ওই অমনের আশীর্বাদ দেওয়ার কথা বলেছিল, যে ওদের বিজনেস পার্টনারের ছেলে। ওরা জবরদস্তি আমার স্ত্রীকে অন্য কারোর সঙ্গে বিয়ে দেওয়ার চেষ্টা করছে স্যার। স্যার আমাদের এটা আটকাতে হবে, আজকে আটকাতে হবে স্যার। বরুণ, তোমার মনের অবস্থা আমি বুঝতে পারছি। ট্রাস্ট মি, আমরা পুরো দিল্লি খুঁজে দেখেছি, এছাড়া আর আমরা কিছুই পাইনি। তাহলে আপনি বলতে কি চান স্যার? তোমার মনকে একটু শক্ত করতে হবে। এই ব্যাপারে পুরো চান্সেস আছে যে এরা চারজন মিলে কোথাও গেছে আর খারাপ এমন কিছু ঘটেছে যেটা। আরে না স্যার, এরকম হতেই পারে না স্যার। স্যার আমি বলছি পায়েলের আশীর্বাদ অমনের সঙ্গে দিল্লির বাইরে কোথাও না কোথাও হচ্ছেই স্যার। স্যার ওরা পায়েলের আঙুলের মাপও নিয়েছিল স্যার। স্যার পায়েল জানতো কিছু ভুল হচ্ছে, আমাকে ফোনেও বলেছিল, কান্নাকাটি করতো ফোনে স্যার। আমি বুঝতেই পারিনি সেটা স্যার। নো স্যার, আমি অমনের অ্যাড্রেস তো জানি না, কিন্তু আমি জানি ওই ছেলেটা কে। কে সে? অমন মাথুর। ও আমার বাবার বিজনেস ফ্রেন্ডের ছেলে। ওনার নাম ধনরাজ মাথুর। উনিও এই জুয়েলারি ব্যবসাই করেন। এই ধনরাজ বাবুর বাড়ি বসন্ত কুঞ্জে স্যার। বাড়িতে বিয়ে হচ্ছে নাকি? স্যার আমি এখনো ফোন করিনি, ভাবলাম সোজা বাড়ি যাওয়া যাক। মেয়েটা প্রাপ্তবয়স্ক, যদি আমরা সেখানে যাই আর সেই মেয়েটা আমাদের বলে যে ওর সাথে জবরদস্তি করা হয়েছে, মারধর করা হয়েছে, তবে আমরা অ্যাকশন নিতে পারি। একদম স্যার। কিন্তু যদি এরকম কিছুই না হয় আর মেয়েটা বলে আমার যে বিয়ে হচ্ছে সেটা আমার মর্জিতেই হচ্ছে, সেক্ষেত্রে আমরা কি করব? অমনের সঙ্গে বিয়ে করার জন্য পায়েলের সঙ্গে জবরদস্তি করা যাবে না। পায়েল এটা হতে দেবে না আমি জানি খুব ভালো করে, কিন্তু যত দিন এগোতে থাকলো আরো একটা কথা মাথায় এলো, ভয় লাগতে লাগলো। কোনো কৌশলে কোনো কিছু খাইয়ে টাইয়ে আমার পায়েলের মনটা কি পাল্টানো হচ্ছে? আমার পায়েল কি পাল্টে গেল? না না, এই কথাটা আমি ভাবতেও পারছি না। কোনো কিছু খাইয়ে টাইয়ে আমার পায়েলের মনটা কি পাল্টানো হচ্ছে?
আমার পায়েল কি পাল্টে গেল? না না, এই কথাটা আমি ভাবতেও পারছি না। বলুন, অমন মাথুর বাড়িতে আছেন? হ্যাঁ স্যার। আপনি মজা করছেন না তো ইন্সপেক্টর? আমরা নিজেরাই তো হয়রান, রেগেও আছি। ওরা এটা করলো কি করে? ওদের দিক থেকে আমরা কোনো খবর পাইনি, আর এখন ওনাদেরও খবর নেই। তার মানে আপনাদের বানসাল ফ্যামিলির সাথে কোনো কন্ট্যাক্ট নেই? আরে 11 তারিখ পর্যন্ত তো প্রচুর কন্ট্যাক্ট হচ্ছিল, দিনে প্রায় কয়েকশো ফোন আসছিল, যাতায়াত হচ্ছিল। কি জন্য? আমাদের অমন আর ওদের পায়েলের আজ আশীর্বাদ ছিল যে সব ব্যবস্থা হয়ে গেছিল। দেখুন ইন্সপেক্টর, রাজেন্দ্র তো আমার বন্ধু, বেশ কয়েকবার আমি ওর দোকানে গেছি। এদিকে বৌদিও কিছু জানেন না। আজ আশীর্বাদ হওয়ার কথা। আগে হ্যাঁ। অমন, পায়েলের সাথে লাস্ট কবে কথা হয়েছে তোমার? আমি তো আজ পর্যন্ত পায়েলকে দেখিনি। হোয়াট? হ্যাঁ স্যার, আর ফোনেও কখনো কথা হয়নি। দেখুন, কথা আমার আর পায়েলের বাবা রাজেন্দ্রর মধ্যে হয়েছিল। আমাদের এখানে বড়রাই বিয়ে ঠিক করে। আর যদি সম্পর্ক না রাখতে চাইতো, বিয়ে না করতে চাইতো, বলে দিলেই পারতো। আমরা তো কারণটাও জিজ্ঞাসা করতে যেতাম না। কিন্তু এসব কি হঠাৎ উধাও হয়ে যাওয়া? হয়তো আপনারা এই ব্যাপারটা জানেন, কিন্তু এই কেসের সাথে জড়িত অন্যান্য লোকেদের মতো না জানার ভান করছেন। কোন কথাটা বলছেন আপনি? পায়েলের মিসিং কমপ্লেন বরুণ মহাজন নামে একটা ছেলে ফাইল করেছে, আর তার বক্তব্য হলো পায়েল গত 1 বছর ধরে ওর গার্লফ্রেন্ড ছিল, আর 2 সপ্তাহ ধরে ওর স্ত্রী। স্যার দেখুন, এইসব কথা আমাদের কাছে খুবই শকিং। আমরা এইসব জানলে আশীর্বাদ অব্দি এগোতামই না। আমি পায়েলকে কখনো দেখিনি, আমার পায়েলের সঙ্গে ফোনেও কখনো কথা হয়নি। এটা আমাদের ফ্যামিলি ট্রেডিশন। কিন্তু স্যার, আমি যদি এতটুকু হিন্ট পেতাম যে আমার হবু স্ত্রী অন্য কারোর সঙ্গে প্রেম করে, এঙ্গেজমেন্ট অবধি কথা এগোতামই না। আমরা অমন আর ওর বাবা মার ব্যাকগ্রাউন্ড চেক করেছি, মনে হচ্ছে ওনারা সত্যি বলছে। তাহলে পায়েলের মা বাবাকে কোথায় নিয়ে গেল স্যার? এখনো পায়েলের কোনো খোঁজ পাওয়া যায়নি। আমরা পায়েলকে ফিরিয়ে নিয়ে আসব, সোজা তোমার কাছে। শুধু তুমি হাল ছেড়ো না। আমি হাল ছেড়ে দিচ্ছিলাম, সন্দেহটাকে সত্যি হওয়া থেকে আটকানোর চেষ্টা করছিলাম, কিন্তু ভয় দুঃস্বপ্নের মতো তারা করছিল। সাহস পাচ্ছিলাম না সত্যের মুখোমুখি হওয়ার। যদি ওরা পায়েলকে অমনের সঙ্গে এঙ্গেজমেন্ট না করানোর জন্য নিয়ে গিয়ে থাকে, তাহলে কোথায় নিয়ে গেল পায়েলকে? আমার তাও আশা ছিল যে আমি পায়েলকে খুঁজে পাবো। দেখো, আমি খুব ভালোই বুঝতে পারছি এই কাজটা আমাদের সবার পক্ষে খুব কঠিন, বিশেষ করে তোমার পক্ষে। কিন্তু বুদ্ধিমানের কাজ এটাই হবে যে চ্যাপ্টারটাকে যত তাড়াতাড়ি সম্ভব ক্লোজ করে ফেলা। চ্যাপ্টার ক্লোজ করে দেবো? পায়েল একটা চ্যাপ্টার? বাবা, পায়েল আমার জীবনের একটা অংশই নয়, আমার জীবন। আরো নিখোঁজ, ওকে আমি ভুলে যাব, খুঁজবো না। ভুল তো আমাদের সবারই হয়েছে। আমরা পায়েলের মা বাবা আর ওর মামার অভিসন্ধিটা বুঝতেই পারিনি। ওদের এখানে এসে নাটক করা, কান্নাকাটি করা সবই সাজানো ছিল পায়েলকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। আমার তখনই ওর কথাটা শুনে নেওয়া উচিত ছিল, ওকে ছেড়ে দেওয়া উচিত ছিল না আমার। আমার ভুলটাকে আমি শুধরাবো। ষড়যন্ত্র করে নিয়ে গেছিল, চেষ্টা করে নিয়ে আসবো। অন্যদিকে পায়েলের ছোট ভাই সাহিলও হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল, দুঃখে ছিল, কষ্টে ছিল। ভেবে চলেছিল যে তার দিদি আর তার মা বাবা কোথায় চলে গেল। 1 সপ্তাহ কেটে যায়, কিন্তু পায়েল, তার মা বাবা আর তার মামার কোনো চিহ্ন ছিল না। এবার এটা একটা গুরুতর মামলার রূপ নিয়েছিল। আর তারপর এমন একটা দিক থেকে প্রথম সূত্র পাওয়া গেল যেখান থেকে কোনো আশা ছিল না।
এই কথাটা এত তাড়াতাড়ি বলার জন্য খুব ধন্যবাদ প্রফেসর বাবু। দেখুন স্যার, আমি একেবারেই জানতাম না পায়েলের মিসিং কমপ্লেন করা হয়েছে। ওরা পায়েলকে কোথায় নিয়ে গেছে? ওটা আমি জানি না, কিন্তু 11ই অক্টোবর রাতে পায়েলের বাবা আমাদের বাড়ি এসেছিলেন। আসলে ব্যাপারটা হলো, আমাদের সম্পর্ক খুবই ভালো, আর উনি আমাকে সম্মান করেন, কারণ আমি পায়েলকে পড়িয়েছি ছোটবেলা থেকে। রাজেন্দ্র বনসাল এক্স্যাক্টলি আপনাকে কি বলেছিলেন? আশিস বাবু, কিছুক্ষণের জন্য আমরা গাড়িটা পাওয়া যেতে পারে? আমার গাড়ি? আরে একটা গাড়ি আমার সার্ভিসিং এ আছে, আর একটা বন্ধু নিয়ে গেছে, এমার্জেন্সির জন্য দরকার। কেমন ইমার্জেন্সি? আরে আমার পায়েলকে সাপে কামড়েছে। ও গড! এর জন্য তাড়াতাড়ি গ্রামে নিয়ে যেতে চাইছি, আমার একটা গাড়ি চাই। হ্যাঁ, কিন্তু গ্রামে কেন? হসপিটালে নিয়ে যান। 1 সেকেন্ড দাঁড়ান, আমিও যাচ্ছি। এখান থেকে সোজা এইমস, তারপরে ফর্টিস। না না না, তার দরকার হবে না। সাপে কামড়ানোর সঠিক ট্রিটমেন্ট আছে যে আমাদের কবিরাজ করে। আপনি তাড়াতাড়ি গাড়ির চাবি দিন, আমার সময় নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই নিন। কিছু জিজ্ঞেস করার আগেই উনি তো চলে গেলেন। তারপরে ওনার সাথে কোনো কন্ট্যাক্ট হয়নি আপনার? আমি ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করবার অনেক চেষ্টা করেছিলাম, রাজেন্দ্র বাবুকে, মোহিনী দেবীকে, পায়েলকে, কিন্তু কন্টিনিউ সুইচ অফ বলছিল। ওরা পায়েলকে কোন গ্রামে নিয়ে গেছে? জানি না। এতদিন ধরে আপনার গাড়ি আপনার কাছে নেই, ওদের সমানে ফোন বন্ধ, এতে আপনার অদ্ভুত গন্ডগোল মনে হয়নি? আমাদেরকে জানানোর প্রয়োজন মনে হয়নি? স্যার দেখুন, আমার আর ওনার সম্পর্ক অনেক দিনের পুরনো। আমি ভাবলাম গ্রামের কোনো কাজে আটকে পড়েছেন, বা পায়েলের সুস্থ হতে সময় লাগছে। আর এদিকে বরুণ যে মিসিং কমপ্লেন করেছে, সেই ব্যাপারটা তো আজই আমি জানলাম, আর সোজা এখানে চলে এসেছি। স্যার স্যার আমার মনে হচ্ছে এরা কোনো জাদুটনা চক্করে রয়েছে। ওরা পায়েলের সঙ্গে কিছু করে দেওয়ার আগে আমাদের ওকে বাঁচাতেই হবে স্যার। নিশ্চয়ই বাঁচাবো বরুণ। গ্রামের নাম কি বলেছিল? এক্স্যাক্ট গ্রামের নাম জিজ্ঞেস করিনি, আমি শুধু এইটুকু জানি ওনারা হরিয়ানায় বিলং করেন। হরিয়ানা? হ্যাঁ সাহিল, হরিয়ানার কোন গ্রামে থাকতে তোমরা? হ্যাঁ, ঝাঝারে। ওখানে কোনো আত্মীয় আছে তোমাদের? কোনো অ্যাড্রেস বা কোনো ফোন নাম্বার? না, কোনো কন্ট্যাক্টও নেই। আমি শুধু এইটুকুই জানি যে আমার বাবার দেশের বাড়ি ওখানেই, আর আমরা তো কোনোদিনও ওখানে যাইও নি। আর আমার ডাউট আছে যে আদেও আমাদের কোনো আত্মীয় ওখানে আছে কিনা। ঝাঝার? ঝাঝার। প্রফেসর স্যার, আপনি আপনার কার্ডের ডিটেল দিন, আর গাড়ির যদি কোনো ছবি থাকে সেটা দিন। ফটোগ্রাফ আছে আমার কাছে, হোয়াইট ইন্ডিকা। টাটা ইন্ডিকা হোয়াইট DL 07X897। যখনই খোঁজ পাবেন তাড়াতাড়ি পুলিশ হেডকোয়ার্টারে রিপোর্ট করবেন। DL 07X897 টাটা ইন্ডিকা, সাদা রঙের। স্যার, চারিদিকে জোর তল্লাশি চলছে স্যার, খোঁচরদেরও কাজে লাগানো হয়ে গেছে। 24 ঘন্টা হয়ে গেছে রাঠি, কিন্তু আমাদের কাছে কোনো খবর নেই, না গাড়ির, না পায়েলের, না পায়েলের পেরেন্টসের, না পায়েলের মামার। পায়েলের বাবা মার ঠিক কি উদ্দেশ্য সেটা এখনো বুঝতে পারছি না। কোথাও এমন নয় তো স্যার যে রাজেন্দ্র বনসাল প্রফেসর আশিসকেও মিথ্যে কথা বলেছে যে ওরা গ্রামে যাচ্ছে? হতেই পারে, কিন্তু আমাদের সবার আগে পায়েলকে খুঁজে তার স্বামীর হাতে তুলে দিতে হবে। দেখাই যাক পায়েলকে বরুণের থেকে দূরে করতে ওর বাবা মা কত সীমা অতিক্রম করতে পারে। আমি সমস্ত হতাশা, সমস্ত ভয় দূর করে নিজেকে বুঝিয়ে ফেলেছিলাম যে পায়েলকে পাওয়া যাবে, আমি পেয়ে যাব, পুলিশও পেয়ে যাবে, অবশ্যই পেয়ে যাব। আর পায়েলকে পাওয়া গেল, সময় লাগলো কিন্তু পাওয়া গেল। পুলিশ পৌঁছালো ওর কাছে, ওর মা বাবার কাছে। স্যার, একটা সাদা রঙের ইন্ডিকা পেয়েছি। কোথায় আছে? খেরি গ্রামে আছে স্যার। প্রবীর লালচাঁদ বলে একটা লোক আছে, ওর বাড়ির সামনেই দাঁড়িয়ে আছে। নজর রাখো ওর উপর। প্রবীর লালচাঁদ? আগে হ্যাঁ স্যার, রাজেন্দ্রবাবু দূরের কোনো আত্মীয়, গাড়ি এখনো ওর বাড়ির সামনেই রয়েছে। মুভ। স্যার স্যার, কিছু জানতে পারলেন? ওই হোয়াইট ইন্ডিকা হরিয়ানার ঝাঝারের কাছে একটা গ্রামের ট্রেস হয়েছে। পায়েলের বাবার কোনো দূর সম্পর্কের আত্মীয়ের বাড়িতে পার্ক করা। আর পায়েলের ব্যাপারে এখনো পায়েলের কোনো খোঁজ পাওয়া যায়নি। আমরা এখন ওখানেই যাচ্ছি। আমি যাবো স্যার। বরুণ, আমরা যদি পায়েলকে ওখানে পাই তো তোমার কাছেই নিয়ে আসবো।
না পেলে আরো খুঁজবো, কিন্তু তুমি এভাবে আমাদের সাথে যেতে পারো না। এটা আমার অনুরোধ স্যার, প্লিজ যেতে দিন। স্যার, এই তো আমার গাড়ি। চারজন, রাজেন্দ্র বানসাল, মোহিনী বানসাল, পায়েল বানসাল আর প্রকাশ গুঞ্জান। চারজন দিল্লি থেকে এখানে এসেছে। আমাদের ধারণা চারজন আপনার বাড়িতেই আছে। তারা কি এখানেই আছে সেটা আমাদের বলবেন? পায়েল কোথায়? কোথায় পায়েল? পায়েল কোথায়? বানসাল, পায়েল কোথায়? প্রকাশ, মোহিনী দেবী, কোথায় পায়েল? স্যার, বাড়িতে তো নেই। কোথায় আমার ভাই? কোথায় আমার ভাই? কোথায় রেখেছিস লুকিয়ে? বল, কি করেছিস ওর সঙ্গে? কি করেছিস বল। বলুন। বানসাল, এই সময় আমি ঘুরিয়ে ফিরিয়ে কথা বলার একদম মুডে নেই। শেষবার জিজ্ঞেস করছি, পায়েল কোথায়? পায়েল আর বেঁচে নেই। বেঁচে নেই মানে কি? আমাদের মেয়ে মারা গেছে স্যার। ওকে সাপে কামড়েছিল। আমরা ওকে বাঁচাতে পারিনি ততক্ষণ। এখানে কবিরাজের কাছে আনার আগেই ও রাস্তায় মারা যায়। মিথ্যে বলছে, মিথ্যে বলছে, মিথ্যে বলছে। পায়েলকে ছেড়ে আমি এখান থেকে কিন্তু কোথাও যাবো না বলে দিচ্ছি। পায়েল কোথায় বলুন, মিথ্যে কথা বলবেন না। যদি সত্যি ও মিথ্যে বলে তাহলে বিশ্বাস করো বরুণ, ছাল ছাড়িয়ে সত্যিটা বার করব। স্যার, পায়েল এখানে কোথাওই আছে। এরাই লুকিয়ে রেখেছে ওকে। রাজেন্দ্র বাবু, মোহিনী দেবী, এ আপনারা কি কাণ্ড করেছেন? কোথায় পায়েল? পায়েলকে সাপে কামড়েছিল। সারা দেহে বিষ ছড়িয়ে পড়ে। এখানে পৌঁছানোর আগেই আমার মেয়ে মারা যায়। এটাই সত্যি কথা। আমরা ওকে বাঁচাতে পারিনি। আর স্যার, 12ই অক্টোবর আমরা পায়েলের অন্তিম সংস্কার করে ফেলেছি। সবাই মিথ্যে কথা বলছে। নিজের মেয়ের মৃত্যুর ব্যাপারে মিথ্যে কথা কেন বলতে যাব? স্যার, আমাদের মেয়ে মারা গেছে, আর তোমাকে কৈফিয়ত দেওয়ার কোনো প্রয়োজন নেই। কৈফিয়ত দেওয়ার দরকার নেই মানে? ষড়যন্ত্র করে আমার স্ত্রীকে আমার থেকে আলাদা করে দিলে, আর এখন বলছো মরে গেছে। তুমি মানো আর না মানো আমার কিচ্ছু আসে যায় না। সত্যি এটাই যে আমার মেয়ে মারা গেছে, সে আর ফিরে আসবে না। ডেথ সার্টিফিকেট আগে এখনো করা হয়ে ওঠেনি। বডি পচে যাচ্ছিল। বডি না, বুদ্ধি পচে যাচ্ছিল প্রকাশ। তোমরা যেই হও না কেন, যত বড়ই কন্ট্যাক্ট থাকুক না তোমাদের হাতে, প্রত্যেকের ছাল ছাড়াবো। বলো, কি করেছো পায়েলের সাথে?
যত বড়ই কন্ট্যাক্ট থাকুক না তোমাদের হাতে, প্রত্যেকের ছাল ছাড়াবো। বলো, কি করেছো পায়েলের সাথে? কাঠ তো নিয়ে গেছে বাবু, কিন্তু কাঠ সৎকার্য করতে গেছে সেটা তো বলতে পারবো না। গ্রামে সবাই কানাঘুষো করছে স্যার, এটা সবাই জানতো। কারো না কারো একটা লাশ নিশ্চয়ই জ্বালানো হয়েছে, কিন্তু কার লাশ সেটা কেউ জানে না স্যার। সবাই বলছে যে আনতে আনতেই নাকি মারা গিয়েছিল। মারবেন না স্যার, আমি ওই একটা কথাই বারবার বলবো স্যার, এছাড়া আমি আর কিচ্ছু জানি না স্যার। ওরা যখন আমার বাড়িতে ওই পায়েলকে নিয়ে এসেছিল স্যার, তার আগেই ও মরে গেছিল স্যার। আরে বৌদি, এই কি হয়েছে পায়েলের? প্রবীণ ভাই, পায়েলকে সাপে ছোবল মেরেছে। সাপে ছোবল মেরেছে? আমরা কবিরাজের কাছে নিয়ে আসছিলাম পায়েলকে দেখাতে, কিন্তু ভাগ্য আমাদের সঙ্গ দেয়নি। আর তারপর স্যার লাশটাকে ওখানে অন্তিম সংস্কার করা হয়। বিনা ডাক্তারি ডেথ সার্টিফিকেটে পায়েলের সৎকার করে দিলে এভাবেই, এমনি এমনি? পায়েলের দেহ থেকে ভীষণ গন্ধ আসছিল স্যার, দেহটা একেবারে পচে গেছিল। আর এখনো তুমি এই মিথ্যাটাই বলবে যে পায়েলকে সাপে কামড়েছিল? সত্যিটা এবার কিন্তু বলে ফেল। স্যার সত্যি এটাই, আমি আবার এটাই বলবো স্যার। আর আমি কি বলবো আপনাদের, সব তো বলে দিয়েছি। সাপ আমাদের বাড়িতে ঢুকেছিল এবং আমাদের মেয়েকে কামড়েছিল। আর যখন ওকে গ্রামের দিকে নিয়ে যাচ্ছিলাম তখন ও রাস্তাতেই মারা যায়। দেখুন, বডিটা খুব তাড়াতাড়ি পছন্দ হচ্ছিল, ডেথ সার্টিফিকেট ইত্যাদি বানানোর সময়ই পাইনি আমরা। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়ে নিই আর মেয়ের অন্তিম সংস্কার করে দিই। এই সিদ্ধান্তের আগে তোমরা দুজনে আর একটা সিদ্ধান্ত নিয়েছিলে, পায়েলকে খুন করার। আর এই তোমাদের যে বানানো গল্প না সাপে কামড়ানোর, পুরোপুরি মিথ্যে, বাজে কথা। আপনি যা খুশি বলতে পারেন, তাতে আমাদের কিছু আসে যায় না। সত্যি এটাই যে আমরা মেয়েকে বাঁচাতে পারিনি, আর এর জন্য আমরা সারা জীবন অনুতাপ করব। আমার মা বাবা আমাকে মিথ্যে কথা বলেছে। মা আমাকে বলেছিল যে বাবা পায়েল দিদিকে নিয়ে হসপিটালে গিয়েছে। যদি ওরা সবাই ঝাঁঝারে যাচ্ছিলই, আর দিদির অবস্থা এতটাই যদি খারাপ হয়ে থাকে, তাহলে আমাকে ওরা বললো না কেন? কি বলতো সাহেব? যেটা কখনো ঘটেনি সেটার ব্যাপারে কি বলতো? পায়েলকে কখনো কোনো সাপে কামড়ায়নি। মোহিনী দেবী, সরি, ক্ষমা করে দেবেন। আপনি একদম সত্যি কথা বলেছেন। আপনার মেয়ে পায়েলের মৃত্যু সাপে কাটার জন্যই হয়েছে, কিন্তু একটা সাপ ছিল না, দুটো সাপ ছিল। আর এই দুটো সাপ বাইরের জঙ্গল থেকে আসেনি, আপনার ঘরের মধ্যেই ছিল। আর এই দুটো সাপকেই আপনার মেয়ে পায়েল বাবা আর মা বলে ডাকত। আর এই দুটো সাপ একটা তৃতীয় সাপের সাথে মিশে চক্রান্ত করে। এক তো ওরা বরুণের পরিবারের সামনেই খোলস বদলায় পায়েলকে নিজেদের ডেরাতে নিয়ে যাওয়ার জন্য। আর যখন পায়েলকে আবার নিজের আস্তানায় ফিরিয়ে নিয়ে যায়, তখন এরা ভাবে, আরে ও তো আমাদেরই রক্ত, যেভাবে আমাদের শীত দ্বারা নেই তেমনি ওরও নেই। ও খোলস বদলাতে পারবে, ও নিজের প্রেম, নিজের স্বামী বরুণকে ভুলে যাবে, আর টাকার নেশায় অমনকে আশীর্বাদ করবে, বিয়েও করে নেবে। কিন্তু আফসোস, এরকমটা হয়নি। আর যেই এমনটা হয়নি, তখন এই তিনটে সাপ নিজেদের রাগকে জবরদস্তি বিষ বানিয়ে পায়েলের ভেতর ঢুকিয়ে দেয়। আর সেই তিনটে বিষাক্ত সাপ হলো রাজেন্দ্র, মোহিনী, প্রকাশ। আমি তো ঠিক দিকেই যাচ্ছি মোহিনী দেবী, আপনার কাছে অস্বাভাবিক কিছু নয়। আপনাদের জন্য তো স্বাভাবিক, আপনাদের কাছে এটা স্বাভাবিক ঘটনা। কারণ এমন কিছু ধরনের জাতের সাপ দেখা যায় যারা নিজেদের ডিম নিজেরাই খায়। কিন্তু হ্যাঁ, একটা পার্থক্য আছে। আপনাদের যে দ্বিতীয় সন্তান সাহিল, ও এটা জেনে গেছে যে ওর বাবা মা যখন ওর দিদিকে মারতে পারে, তাহলে ওর ওপর কি হতে পারে। হ্যাঁ, আমরাই সেই সাপ, আমরাই আমাদের মেয়েকে ছোবল দিয়েছি। তাহলে চলে এসো না, নিয়ে যাও এখান থেকে। কাল আসছে,
দুজনে কোথাও দূরে ঘুরতে যাব আর দুজনের হাত ধরে বসে থাকবো। আসবে তো? প্রমিস? প্রমিস। লাভ ইউ। ওই ছেলেটার জন্য নিজের চোখের জল ফেলিস না পায়েল। ভুল করেছিস তুই, অনেক বড় ভুল করেছিস, কিন্তু আমরা অনেক বড় মনের, তাই ক্ষমা করে দিয়েছি তোকে। কপাল ভালো কি ফুলশয্যার আগে তোকে সুরক্ষিতভাবে বাড়ি ফিরিয়ে নিয়ে এসেছি। তুমি এখনো অমনেরই রয়েছো, ওরই ছিলে আর ওরই হয়ে যাবে 18 তারিখে। ইউ নো হোয়াট মা, এইসব শুনে আমি একটু অবাক হচ্ছি না, কারণ আমি হয়তো প্রথম থেকেই জানতাম যে তোমরা আসলে কি চাও। বরুণের বাড়ি গিয়ে কান্নাকাটি করা, এঙ্গেজমেন্ট রিং, বিয়েটা পাকা না করা। আমি বুঝতে পারছিলাম তোমরা কোন নোংরা খেলাটা খেলছো, কিন্তু তোমরা এটা জিততে পারবে না, কারণ আমি আর বরুণ আগে এই খেলাটা জিতে গেছি। আর যেখানে প্রশ্ন আসছে ওই অমনের, তুমি এতটা কনফিডেন্ট কি করে যে আমার আর বরুণের বিয়ের আগে ফুলসজ্জা হয়নি? কোনো নোংরা কথা বলিস না মার সঙ্গে। বরুণ এখন তোর কেউ নয়, আর কোনোদিনও তুই ওই বাড়িতে ফিরেও যাবি না, বুঝলি? স্বামীও আমার। পায়েল, আমরা জন্ম দিয়েছি, 23 বছর আমাদের ঘরে রইলি, আর সেদিনে সাধারণ ছেলের সঙ্গে পালিয়ে বিয়ে করে আমাদের মুখের উপর কথা বলবি? তোর বিয়ে এখনো হয়নি, তোর এবার বিয়ে হবে অমনের সঙ্গে। বরুণের সঙ্গে তোর সব সম্পর্ক শেষ। একটুও ব্যথা হয়নি আমার এই থাপ্পড়ে, কারণ আমার জন্য তুমি সেদিনই মরে গেছিলে, যেদিন তুমি আমাকে প্রথম থাপ্পড় মেরেছিলে। আর তারপর যখন ছলনা করে বরুণের বাড়ি থেকে তোমরা দুজনে আমাকে নিয়ে এলে, তখন আরো একবার মরে গেছো আমার জন্য। মরতে রাজি আছি আমরা, কিন্তু এই রকম ভাবে আমাদের সম্মান ধুলোয় মেশাতে দেব না। আর যে মরবার জন্য তৈরি হয়ে থাকে সে মারবার জন্য তৈরি থাকে। তোমরা দুজন বিষাক্ত সাপ, চাইলেও আমাকে কোনোদিন শেষ করতে পারবে না তোমরা। আর হ্যাঁ, আমি যাচ্ছি আমার বরুণের কাছে সারা জীবনের জন্য। আমাকে আটকানোর চেষ্টাও করবে না, আমার কাছে তোমরা মৃত, মৃত তোমরা। সরে যাও। যদি আমরা তোর জন্য মরে গিয়ে থাকি, তাহলে তুই আমাদের জন্য বেঁচে আসিস কেন? ওকে জন্ম দিয়েছিলাম আমরা, আর মেরেও ফেলেছি আমরাই। কত ভুল বুঝি আমরা, কত অহংকার করি আমরা যে আমরা ওকে পৃথিবীতে এনেছি। ওকে আপনি পৃথিবীতে এনেছেন কারণ সেটা প্রকৃতির উপহার ছিল আপনার জন্য। ওকে মারার আপনার না কোনো অধিকার আছে না দায়িত্ব। এটা শুধু একটা অপরাধ। ও আমাদের দেওয়া শিক্ষার অপমান করেছে, এটা অন্যায় নয়? বাড়ির সম্মান ধুলোয় মিশিয়েছে, এটা অন্যায় নয়? ও যদি আপনাদের দেওয়া শিক্ষায় শিক্ষিত হতো, তাহলে সবার আগে ও আপনাদের দুজনকে মারত, যেভাবে আপনারা দুজন ওকে মেরেছেন। আর আপনাদের সম্মানের প্রসঙ্গে বলি, একবার ভাবুন আপনার ছেলে সাহিল কি মুখে দাঁড়াবে, সমাজ কি চোখে দেখবে ওকে। সংস্কার, সম্মান। মোহিনী পুলিশের জেরায় ভেঙে পড়ল। সে পুরো অপরাধ স্বীকার করলো যে কিভাবে সে আর রাজেন্দ্র মিলে পায়েলকে খুন করেছে। এই স্বীকারোক্তির পর রাজেন্দ্র আর প্রকাশের কাছে আর কোনো উপায় ছিল না, তাদেরও স্বীকার করতে হলো। কিন্তু তাদের চোখে এক ফোঁটাও আফসোস ছিল না। পায়েলকে খুন করার পর প্রকাশকে ডাকা হয়, আর সে তার বোন মোহিনী এবং জামাইবাবু রাজেন্দ্রকে সাহায্য করেছিল পায়েলের লাশ লুকিয়ে গ্রামে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলতে। মোহিনী তার স্বামী আর তার ভাইয়ের এই হিংস্র আর ক্রিমিনাল আচরণে সবচেয়ে বেশি শক পেয়েছিল তাদের ছোট ছেলে সাহিল। সাহিল এই কথাটা বিশ্বাসই করতে পারছিল না যে তার মা বাবা এতটা কঠোর মনের হতে পারে। বরুণ, মনে হচ্ছে বরুণ দাদা কারোর সঙ্গে কথাই বলতে চাইছে না।
ছেলেও ফেরত যেতে চায় না। আমি পাঠিয়েছিলাম, পাঠানো উচিত হয়নি। যেতে দিতাম না, ধরে রাখতাম, বুকে জড়িয়ে রাখতাম আমার পায়েলকে, আমার পায়েলকে। পায়েলের মা বাবা ওকে যেতে দিত, ওর সাথে সম্পর্ক ভেঙে দিত, কখনো ওর মুখ না দেখত, কিন্তু নিজেরই সন্তানের সঙ্গে এত জটিল খেলা খেলে আর তাকে প্রাণে মেরে ফেলা কি মনুষ্যত্ব আর বিশ্বাসের খুন করা নয়? একজন সাবালিকা মেয়ে তার পছন্দের জীবনসঙ্গীর সঙ্গে সুখে থাকবে, এতে কার মাথায় কি পাহাড় ভেঙে পড়তো? পায়েল কার সম্মান নষ্ট করছিল আর কিভাবে? একজন শিক্ষিত বুঝদার মেয়ে কতদিন নিজের বাবা মায়ের মধ্যযুগীয় চিন্তাভাবনাকে মেনে চলবে? প্রতিটি শিশু স্বাধীনভাবে জন্মায়, তাদের মা বাবা, টিচার, তাদের গার্জিয়ান শুধুমাত্র তাদের চিন্তাভাবনাকে একটা পথ দেখানোর চেষ্টা করতে পারে, কিন্তু সেই শিশুটির মন নিজেই নিজের সিদ্ধান্ত নেয়, আর তারপর ভুল করতে করতে হার জিতের মাধ্যমে শিখতে শিখতে একটা ব্যক্তিত্বে পরিণত হয়। এই ব্যক্তিত্ব, এই পার্সোনালিটির নিজস্ব একটা সম্মান থাকে, নিজের একটা দৃষ্টিকোণ থাকে। যদি এই ব্যক্তিত্ব জেদ দেখায়, তা সে নিজের সন্তানই হোক না কেন, তাহলে তার উপর রাগ দেখানোর আগে তাকে বোঝাটা খুবই প্রয়োজন। যদি কোনো মানুষ নিজেই সিদ্ধান্ত নিতে চায় আর তাকে আটকানো আমরা নিজেদের অধিকার বলে মনে করি, তাহলে সেটা অধিকার নয়, বরং অহংকারের বশে নেওয়া একটা বড় ভুল পদক্ষেপ। পায়েল জেদ নয়, ভালোবেসে ফেলেছিল। সে নিজের পছন্দের একটি ছেলেকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিল, আর তার মা বাবার পছন্দের ছেলের সঙ্গে বিয়ে করতে রাজি হয়নি। আর এটা তার নিজস্ব অধিকার ছিল, মানব অধিকার ছিল নিজের জীবনসঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্রে। আর সেই সিদ্ধান্ত নিজের মা বাবাকে কষ্ট দেওয়ার জন্য নেয়নি, না সে কোনো জেদের বশে এই সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু তার মা বাবা সেটাই ভেবে নিয়েছিল। তাদের অহংকার তাদের অপরাধী বানিয়ে দিল, আর তারা নিজেদের মেয়েকেই খুন করে বসলো। আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরের এপিসোডে আরো একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন, আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল সতর্ক। শিক্ষা একজনকে, জ্ঞান আমাদের সবার। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.